বন্ধুরা, আবার ফিরে এলাম আগাথা ক্রিস্টিজ দ্য মাউস ট্র্যাপ বেঙ্গলি নারেশন। আজকে কিন্তু পর্ব 5। শুনতে থাকুন। এই যে আপনি এখানে মিস্টার জিল ডেভিস, মিসেস বয়েলের কণ্ঠস্বরে সুগভীর কাঠিন্য। আমি খুবই দুঃখিত মিসেস বয়েল, আমাদের কয়লার মজুদটা না একদম ফুরিয়ে গেছে, তাই তাই আমি বুঝতে পেরেছি আপনি ওইটি কমপ্লেন করতে এসছেন, কিন্তু আমি সস্তায় 7 গিনি করে দিচ্ছি, সে কথাও কিন্তু ভুলে যাবেন না। 7টা গিনি কিন্তু আমি আপনাদের দিচ্ছি, সেটাও নিশ্চয়ই ঠান্ডায় জমে যাওয়ার জন্য নয়। চিল বলল, আমি এক্ষুনি গিয়ে একবার দেখছি। চিল দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিসেস বয়েল এবার ফিরে তাকালেন মলির দিকে। একটা কথা আপনাকে বলছি বলে কিছু মনে করবেন না মিসেস মলি ডেভিস, তবে এই যে যুবকটি এখানে আছে না, তার চাল চলন কিরম যেন অস্বাভাবিক। তার কথাবার্তা, এমনকি ওই গলার টাই, সব কিছু যেন একটু অদ্ভুত ধরনের। তারপর চুল টুল আচরণের কোনো অভ্যেসই বোধ হয় নেই। মলি জবাব দিল, কিন্তু যুবকটি তো একজন ভালো আর্কিটেক্ট। মাফ করবেন, আপনার কথার অর্থ ক্রিস্টোফার রেইন একজন আর্কিটেক্ট। এবং মিসেস বয়েল বলে উঠে, শুনুন 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 মিসেস ডেভিস, স্যার ক্রিস্টোফার রেনের নাম আমি শুনেছি। তিনি যে একজন প্রথম শ্রেণীর স্থপতি বা আর্কিটেক্ট তাতে কোনো সন্দেহ নেই। সেন্ট পল ইত্যাদি অনেক অনেক তার সুন্দর সুন্দর নিদর্শন আছে, কিন্তু আপনারা মনে করেন যে দুদিনে কোনো আর্ট স্কুলে পড়লেই সবাই সব কিছু জেনে যায়। আমি এখন এই যুবকটির কথাই বলছি, এর নামও ক্রিস্টোফার রেইন। যুবকটির বাপ মা চেয়েছিল বড় হলে তাদের ছেলে একজন নামকরা স্থপতি হবে, তাই ওরকম কিছু হয়েছে। তবে আমার ব্যাপারটা বড় সন্দেহজনক মনে হচ্ছে জানেন মলি। আমি যদি থাকতাম আপনার জায়গায়, তাহলে ওই ছেলেটির সম্বন্ধে রীতিমতো খোঁজ খবর না নিয়ে কিন্তু আমি তাকে এখানে ঢোকাতাম না। ওর সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আপনার সম্বন্ধে যা জানি মিসেস বয়েল, ওই ততটুকুই আমি তার সম্বন্ধেও জানি। সেটা হচ্ছে এই যে আপনারা দুজনেই সস্তায় 7 গিনি করে আমাকে দিচ্ছেন প্রত্যেক সপ্তাহে, আর ওটা কিন্তু সস্তায় এখানকার এই ওয়েদারে। এবং এইটুকু জানলেই চলে যাবে আমার, তাই নয় কি? কারণ সেটুকুই শুধু আমার জানার বিষয়, আর অন্য কোনো বিষয় আমার জানার নয়। আর আমি অতিথিদের পছন্দ করি কি না, দ্যাট ডাজন্ট ম্যাটার। মিসেস বয়েল এবার একটু রেগে গেলেন, বললেন, আপনার বয়স এবং অভিজ্ঞতা দুটোই খুব খুব কম, সেই কারণে কোনো অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ যখন দিচ্ছে আপনি সেক্ষেত্রে নিচ্ছেন না। আচ্ছা, ওই অদ্ভুত দর্শন বিদেশি ভদ্রলোকটি যিনি এসছেন, উনি কখন এলেন? মাঝরাতে। তাই নাকি? ভারী অদ্ভুত তো। কোনো নতুন জায়গায় এসে ওঠবার পক্ষে সময়টা কি উপযুক্ত বলে আপনার মনে হয়? মিষ্টি করে এবার মলি বলে, কিন্তু প্রকৃত ভ্রমণকারীকে ফিরিয়ে দেওয়া তো নীতিবিরুদ্ধ মিসেস বয়েল। আপনি হয়তো এই আইন সম্পর্কে অবহিত নন। মিসেস বয়েল বলেন, আমার বক্তব্য হচ্ছে ওই যে ভদ্রলোক প্যারাভিসিনি না কি যেন নাম, খুব সুবিধার বলে। সাবধান সাবধান ম্যাডাম, যদি আপনি শয়তানের সম্বন্ধে কোনো মন্তব্য করেন এবং ঘটনাচক্রে সে যদি... মিসেস বয়েল সামনে ভূত দেখবার মতন ঘাবড়িয়ে ওঠেন। সাক্ষাৎ শয়তানই যেন এসে পড়েছে। নিঃশব্দ পায় ওই মিস্টার প্যারাভিসিনি যে কখন এসে হাজির হয়েছে তার পিছনে কেউ লক্ষ্য করেন সেটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদ্রলোক বিনম্র ভঙ্গিতে হাত কচলাচ্ছিলেন, তার ঠোঁটের আগায় শয়তান সুলভ ওই কুটিল হাসি। মিসেস বয়েল এবার বলে, আপনি আমায় চমকে দিয়েছিলেন, কখন যে চুপিসারে আপনি আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন একদম টেরই পাইনি। প্যারাভিসিনি বললেন, আমি নিঃশব্দ পাই চলাফেরা করি, কেউ আমার পায়ের আওয়াজ শুনতে পায় না। ব্যাপারটা আমার কাছে খুব মজার লাগে, বুঝলেন? তাই ফলে কখনো কখনো কে কী কথা বলছে আমার কানে এসে যায়। একটু থেমে বললেন, কিন্তু একবার জানি তা, কিন্তু আমি কোনোদিন কিন্তু সে কথাটা আর ভুলি না। মিসেস বয়েল বললেন, হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ও, আমি আমার সাজ সরঞ্জাম বোধহয় ড্রেসিং রুমে ফেলে এসেছি, আমি আসছি, ওকে? দ্রুত পায়ে স্থান ত্যাগ করেন মিসেস বয়েল। মলি বিমূঢ়ভাবে ওই বিদেশি ভদ্রলোককে দেখছিলেন। বেশ লাফিয়ে ঝাঁপিয়ে এই ভদ্রলোক এবার তার সামনে এলেন, বললেন, ম্যাডাম, কিছু মনে করবেন না, বলছি বলেই ভদ্রলোক তার
হাত নিজের মুঠোর মধ্যে টেনে নিয়ে তালুর উল্টো দিকে একটা মৃদু চুম্বন এঁকে দিলেন। মলি এক পা পিছিয়ে গেল। মিস্টার প্যারাভিসিনিকে সে সত্যি পছন্দ করে কিনা তাই নিশ্চিত নয়। হালকা সুরে মলি বলল, দেখুন প্লিজ। মিস্টার প্যারাভিসিনি বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, চলুন 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 ম্যাম, আমরা একটু যাই। তবে আমি নিশ্চিত অতিথিশালার পরিচালনার ব্যাপারে আপনার খুব একটা কিন্তু অভিজ্ঞতা বোধহয় নেই। মলির গাল লজ্জা এবার রাঙা হয়ে উঠল। বলল, তা বটে, তবে আমাদের উৎসাহের শেষ নেই। আমরা এর পিছনে লেগে থাকবো স্থির করেছি। এবং প্যারাভিসিনি বললে, বা এই তো চাই, এই তো চাই, এই যে আপনি লেগে রয়েছেন, দ্যাটস দ্য স্পিরিট। যাই হোক, রাঁধুনি হিসেবে আমি খুব একটা মন্দ নই, কি বলেন? মলি বলে, না না, আপনার হাতে জাদু আছে, উৎসাহিতভাবে বলে প্যারাভিসি। যাই হোক, এখানে যারা অতিথি আছে তাদের সবার পরিচয় কি আপনি জানেন? এটা কি সত্যি খুব প্রয়োজনীয়? মলিকে একটু বিচলিত হলো। আমার ধারণা অতিথিরা সাধারণত এমনিই এসে থাকেন, যাকে আপনি ছাদের নিচে আশ্রয় দিয়েছেন। তার সম্বন্ধে যতটা সম্ভব খোঁজ খবর নেওয়া কি সুবিবেচকের পরিচয় নয়? একেবারে কিছুই নয়, মলি বলে, এবং আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য অতিথিদের সম্বন্ধেও আমি যতটুকু জানি, আপনার সম্বন্ধে আমি ততটুকুই জানি। দ্রুত পায় এবার মলি বলল, আচ্ছা চলুন। মিসেস বয়েল তার ওই বোনার সরঞ্জাম নিয়ে আবার এসে হাজির হয়েছে। ভদ্রমহিলা মৃদুস্বরে মন্তব্য করে গিয়ে এবার ড্রয়িং রুমটার ঘরে গিয়ে বসলেন। দ্রুত পায়ে মিসেস বয়েলকে অতিক্রম করে তার সামনে গিয়ে দাঁড়ালেন প্যারাভিসিনি। তিনি বললেন, যদি ম্যাডাম অনুমতি দেন, আমি আপনার জন্য তাপ চুল্লির আগুনটা একটু উস্কে দিতে পারি। মিস্টার প্যারাভিসিনির হাঁটা চলার মধ্যে একটা ক্ষিপ্রতা আছে যা সহজেই সবার চোখে পড়ে। গত রাত্রেও তার এই বিশিষ্ট ভঙ্গিটা মলির চোখে পড়েছিল। ভদ্রলোক যখন হাঁটু গেড়ে ওই তাপ চুলির আগুনটা উস্কে দিতে ব্যস্ত, তখন আরও একটা জিনিস চোখে পড়ল মলির। এই বিদেশি অতিথি সবসময় তার পেছনের অংশটাই আলোর দিকে ফিরিয়ে রাখেন। তার কারণটা এখন মনে মনে মলি উপলব্ধি করল। প্যারাভিসিনির সমস্ত মুখটাই যেন কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই ক্লান্তিকর বোকা বুড়োটা বরাবর ছোকরা সেজে থাকার জন্য এরকম ভুল বদল করে রয়েছে। তবে ভদ্রলোকের উদ্দেশ্য যে সিদ্ধ হয়নি তা বোঝা যায় স্পষ্ট। বয়সের ছাপ মুখ থেকে কিন্তু উনি লুকাতে পারেননি। হতদন্ত হয়ে মেজর ম্যাটক্যাফের আগমনে সবকিছু এসে গেল। মিসেস ডেভিস, মলি ডেভিস, আমার ভয় হচ্ছে। তারপর চারদিকে তাকিয়ে নিজেকে সংযুক্ত করে স্বর নামিয়ে মেজর ম্যাটক্যাফ বললেন, নিচের তলায় বাথরুমের জলের পাইপগুলো বোধহয় ঠান্ডায় জমে গিয়েছে। মলি বলে, ও মাই গড, আজকে একের পর এক দুর্ভোগ। প্রথমে পুলিশ, তারপরে পাইপ। মিস্টার প্যারাভিসিনি রীতিমতো শব্দ করে লোহার খোঁচানিটা নামিয়ে রাখলেন পাশে। মিসেস বয়েলের বোনার কাজ শেষ হয়ে গেল। অবাক চোখে মলি তাকিয়ে দেখল মেজর ম্যাটক্যাফের সারা মুখ কে যেন রক্ত শুষে নিয়েছে। মুখের মাংসপেশিগুলো শক্ত হয়ে উঠেছে। চকিত সুরে তিনি প্রশ্ন করলে, পুলিশ? আপনি কি পুলিশের কথা বললেন? মলি মনে মনে বুঝতে পারলো ভদ্রলোকের এই ভবলেশহীন মুখের পিছনে একটা ঘটে চলেছে প্রচণ্ড রকমের আলোড়ন, অথবা তীব্র উত্তেজনাও এর উৎস হওয়া কোনো বিচিত্র নয়। কিন্তু কিছু যে আছে তাতে কোনো সন্দেহ নেই। এই লোকটা আসলে ভয়ঙ্কর প্রকৃতির লোকও হয়তো হতে পারে। ভদ্রলোক আবার প্রশ্ন করলেন, আচ্ছা পুলিশ কেন? মলি জবাব দিল, 2-4 মিনিট আগে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, তারা নাকি একজন সার্জেন্টকে এখানে পাঠাচ্ছেন। এবার তার জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ হলো। চোখে মুখে দেখা গেল আশার আলো। তিনি বললেন, তবে যা বরফ পড়ছে আমার মনে হয় না উনি পৌঁছতে পারবেন। মলির দিকে আরেক পা এগিয়ে মেজর ম্যাটক্যাফ বললেন, কিন্তু একজন পুলিশকেই বা তারা পাঠাচ্ছে কেন? হ্যাঁ? বলি জবাব দেবার আগেই দরজা খুলে ভেতরে ঢুকলো জিল। রাগের সুরে জিল বলল, ওহ, কয়লার চাঙড়গুলো কি ভারী। এ কি, সবাই এত বিচলিত কেন? মেজর মেটকাপ বললেন, শুনলাম এখানে নাকি পুলিশ আসছে। এর কারণটা কি? মাথা নাড়ে জিল বলল, ব্যস্ত হবেন না, কেউ এখানে এসে পৌঁছতেই পারবে না।
বরফ এখন 5 ফুট উঁচু, সমস্ত পথ ঘাট বরফের তলায় চাপা পড়ে গেছে, সব রকম যানবাহন একদম বন্ধ। সেই মুহূর্তে জানলার সার্সিতে কে ঠক ঠক করে শব্দ করলো। শব্দটা পরিষ্কার শোনা গেল। প্রথমেই সবাই এক মুহূর্তে চমকে উঠল। প্রথমে কেউ বুঝতে পারলো না কোথা থেকে এলো শব্দটা। তারপরে মলি গড়াধীন বড় ফ্রেঞ্চ জানলাটার দিকে ইঙ্গিত করে বলল, একজন লোক বাইরে দাঁড়িয়ে সার্সির উপর টোকা দিচ্ছে। লম্বা কাঠের স্কি জুতো পরে আছে বলে তার পক্ষে বরফ ভেঙে এত দূর আসতে পেরেছে সেই রহস্যটা বুঝে নিতে অসুবিধা হয় না। জিল বিস্ময়সূচক অস্পষ্ট একটা শব্দ করে দ্রুত এগিয়ে এসে স্ক্রিনটা খুলে দিল। আগন্তুক ঘরের মধ্যে ঢুকে জিলকে বলল, হ্যালো স্যার, আমি ডিটেকটিভ সার্জেন্ট ট্রেটার। তার চোখ মুখে উজ্জ্বল তারুণ্যের তৃপ্তি। সকলের দিকে একবার চোখ তুলে তাকিয়ে নিজের পরিচয় তিনি নিচেই দিলেন। মিসেস বয়েল তার বোনাটা বন্ধ করে একটু নড়ে চড়ে পড়লেন। তারপর মৃদু প্রতিবাদের ভঙ্গিতে বলল, আপনাকে তো ঠিক সার্জেন্ট বলে মনে হচ্ছে না, বয়স যেন খুবই কম। ভদ্রলোক বয়সে যদিও নিতান্ত নবীন, তবু এই মন্তব্য শুনে তিনি রীতিমতো হয়তো অপমানিত বোধ করলেন। তার উত্তরের মধ্যে রাগের আভাস দেখা গেল। আমাকে দেখে যতই অল্প বয়সী মনে হোক মাদাম, আসলে কিন্তু আমি ততটা ছেলে মানুষ নই। আগন্তুক ভদ্রলোক একবার তার সব দিকে তাকিয়ে জিলের দিকে শেষে দৃষ্টি নিবদ্ধ করে বললেন, আপনি মিস্টার জিল ডেভিস, তাই না? আমি আমার ধরাচড়া সব খুলে কোথায় রেখে দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন সার্জেন্ট, আসুন। জিল আগন্তুককে ডেকে নিয়ে ভেতরে চলে যাবার পর মিসেস বয়েল রুক্ষ বেজার মুখে মন্তব্য করলেন, এই জন্যেই আমরা সরকারকে পুলিশ পুষ্পার ট্যাক্স গুনে দিই, আর এদিকে ওই বেতনভোগ পুলিশ কর্মচারীরা বরফের উপর শীতকালীন খেলাধুলা আর আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকে। মলির মুখোমুখি এবার এসে দাঁড়ালেন মিস্টার প্যারাভিসিনি। তার কণ্ঠস্বরে এবার ক্ষুব্ধ গর্জন। কেন আপনি পুলিশ ডেকে পাঠিয়েছেন মিসেস মলি ডেভিস? প্যারাভিসিনের এই রক্তবর্ণ মূর্তির সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্তে একটু বিভ্রান্ত হয়ে পড়ে মলি। ভদ্রলোকের এই চেহারা তো সে কখনো দেখেনি। সে বলে, আমি আমি কিন্তু ডেকে পাঠাইনি ওদের। মলির কথা শেষ না হতে হতেই উত্তেজিত ভঙ্গিতে ক্রিস্টোফার রেন এবার ঘরে ঢোকে। তার কণ্ঠস্বরে তীক্ষ্ণ প্রশ্নের খোঁচা। বড় হলঘরটা যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে কে উনি? কোথা থেকে এসেছেন? হ্যাঁ, এদিককার রাস্তাঘাট তো সব বন্ধ। এ প্রশ্নের জবাব দেন মিসেস বয়েল। বিশ্বাস করুন বা না করুন, সে আপনার খুশি, তবে ওই ভদ্রলোক হচ্ছেন একজন পুলিশ অফিসার। ব্যাপারটা একবার ভেবে দেখবেন। কর্তব্যরত পুলিশ কর্মচারী স্কি পায়ে দিয়ে মাঠে ময়দানে যেন ঘুরে বেড়াচ্ছে। মেজর মেটকাফ এবার বলেন, মাফ করবেন মিসেস মলি ডেভিস, আমি কি এখানকার ফোনটা একবার ব্যবহার করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, যতবার খুশি ব্যবহার করুন। এতে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোনের দিকে এগিয়ে গেলেন মেজর। ক্রিস্টোফার রেনের তীক্ষ্ণ কণ্ঠের মন্তব্য কানে এলো, ভদ্রলোকের চেহারাটা ভারী সুন্দর। আপনারও কি তাই মনে হয় না? অবশ্য প্রত্যেক পুলিশ কর্মচারী কম বেশি স্মার্ট ও হ্যান্ডসাম হয়। হ্যালো 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 রিসিভারটা তুলে নিয়ে মেজর মলির দিকে তাকিয়ে বললেন, মিসেস ডেভিস, আপনার ফোনটা তো কাজ করছে না, অচল। নিশ্চয়ই কোনো লাইনের এবার গন্ডগোল হয়েছে। কিন্তু এতক্ষণ তো লাইন ঠিক ছিল, এইমাত্র। ক্রিস্টোফার রেনের উচ্চকণ্ঠে সুরলা হাসি বলল, অবশেষে বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন এখন। হ্যাঁ, হাসির ফাঁকে ফাঁকেই বলল, ব্যাপারটা খুব মজার না? ভারী মজার। কিন্তু এতে এত হাসির কি ব্যাপার ঘটলো? আমার তো মগজেই কিছু ঢুকছে না। মেজরের কণ্ঠস্বরে কাঠিন্যের আভাস। হ্যাঁ, ঠিকই তো, মিসেস বয়েল সায় দিলেন। ক্রিস্টোফারের হাসি তখনও কমেনি। না না, আপনারা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, এটা আমার ব্যক্তিগত রসিকতা। চুপ চুপ চুপ। গোয়েন্দা ট্রেটার এদিকেই আসছেন। জিলের সঙ্গে সঙ্গে সার্জেন্ট ট্রেটার হাজির হলেন। ভদ্রলোক এখন তার বদকত স্কি দুটোর হাত থেকে মুক্তি পেয়েছেন। শুভ্র তুষারের কুচিগুলো ঝেড়ে ফেলেছেন গা থেকে। তার হাতে ধরা একটা লম্বা নোট বই আর পেন্সিল। চালচলনের সুগভীর পুলিশ গাম্ভীর্য এবার কিন্তু ফুটে উঠেছে। মলি,
জিলির কণ্ঠে ব্যস্ততা। সার্জেন্ট ট্রেটার আমাদের আলাদাভাবে দু একটা কথা বলতে চান। দুজনকে অনুসরণ করে মলি ঘরের বাইরে এসে দাঁড়ালো। আমাদের অপরাধটা কি সার্জেন্ট? মলি আর নিজেকে ধরে রাখতে পারছে না। সার্জেন্ট ট্রেটার কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে তার ওষ্ঠাধরে চওড়া হাসি ফুটে উঠল। আপনারা সম্পূর্ণ ভুল করছেন। এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত, কিন্তু প্রকৃত ঘটনাটি কিন্তু একদম আলাদা। এটাকে এক ধরনের পুলিশি সাহায্য বলা যেতে পারে। আমার আগমনের এই হচ্ছে মূল উদ্দেশ্য। এবারও তো আমরা ঠিক বুঝতে পারছি না সার্জেন্ট। ট্রেটার এবার বলতে শুরু করলেন, মিসেস মরিন লিওনের নাম ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। দুদিন আগে লন্ডনের এক ভাড়াটে ফ্ল্যাট বাড়িতে ভদ্রমহিলা খুন হয়েছেন। মলি বলল, হ্যাঁ, পেপারে দেখলাম। ট্রেটার বললেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই ভদ্রমহিলা কি আপনাদের পরিচিত ছিলেন? জিল বিড়বিড় করে বলে, না, আগে কোনোদিন তো এই নাম শুনিনি। ট্রেটার বললেন, আমাদেরও ধারণা সেই রকমই। তবে মহিলাটির আসল নাম মনে হয় না লিওন ছিল। পুলিশের রেকর্ড বইয়ে আঙুলের ছাপ থেকে প্রকৃত সত্যটা জানা গেছে তার আসল পদবি হচ্ছে গ্রেগ। মরিন গ্রেগের মৃত স্বামী জন গ্রেগ ছিলেন একজন ফার্মার। তাই হয়তো তিনি লরেজ ফাটা। ফার্মটাও এখান থেকে বেশি দূরে নয়। নামটাও হয়তো আপনাদের আমাদের কাছে পরিচিত। পড়ার ঘরের ভেতর এবার একটা থমথমে পরিবেশ। কেবল ছাদ থেকে বাইরের উঠোনে বরফ ঝরে পড়ার টুপটাপ শব্দই মাঝে মাঝে মৌনতা ভেঙে দিচ্ছে। এই শব্দটার মধ্যে কোনো এক ধরনের অশরীরী সংকেত। ট্রেটারের কোনো উত্তর না পেয়ে মুখ খুললেন, বললেন, 3টে অনাথ শিশুকে এই ফার্মে রেখে মানুষ করার দায়িত্ব তাদের দেয়া হয়েছিল। তাদের সরকার খরচ জোগাতে। এইসব 1940 সালের ঘটনা। অল্প কয়েকদিনের পর এদের একটি ছেলে মারা যায়। অত্যাচার এবং অবহেলাটাই যে ছেলেটির মৃত্যুর কারণ সেটাও জানাজানি হতে বেশি দেরি হয়নি। অনেক পত্রপত্রিকাতে এই ব্যাপারে লেখা হয়েছিল। তার ফলে আদালতের বিচারে ওই জন আর মরিন গ্রেগের যাবজ্জীবন জেল হয়ে যায়। কারাবাসের অল্প কিছুক্ষণ কালের পর জন পুরনো একটা গাড়ি চুরি করে জেল থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু নিজের নিয়তি এড়াতে পারেনি। পালাবার পথেই বেচারি গ্রেগ মোটর দুর্ঘটনায় প্রাণ হারান। আর মাস দুয়েক আগেই ওই মরিন গ্রেগেরও মেয়াদ শেষ। জিল প্রশ্ন করল, তিনি তো সম্প্রতি খুন হয়েছেন, তার খুনি কে? হু ইজ দ্য মার্ডারার? উত্তর দেবার কোনো ব্যস্ততা দেখা গেল না ট্রেটারের মধ্যে। তিনি তার নিজের প্রশ্নে অবিচল। তিনি বললেন, লরিচের ঘটনাটা নিশ্চয়ই আপনার মনে আছে? জিল ঘাড় নাড়ালো। 1940 সালের ঘটনা। আমি তো তখন জাহাজে চাকরি নিয়ে ওই ভূমধ্যসাগরের বুকের উপর ঘুরে বেড়াচ্ছি। পৃথিবীর সঙ্গে তখন আমার খুব একটা যোগাযোগ ছিল না। ট্রেটার এবং প্রশ্ন ভরা দৃষ্টিতে মলির দিকে তাকালো। আমতামতা করে মলি বলল, আমার অবশ্য কিছু কিছু মনে পড়ছে, কিন্তু আপনি বা সে বিষয়ে তুলছেন কেন? তার সঙ্গে আমাদের সম্পর্কই বা কি? আপনার সামনে মস্ত বিপদ মিসেস ডেভিস। এই মুহূর্তে নিরাপত্তার আপনার একান্তই প্রয়োজন। জিলের কণ্ঠে শোনা গেল অবিশ্বাসের। বিপদ? কিসের বিপদ জিলে আর আমাদের, মলির? ট্রেটার বলল, তাহলে সমস্ত ঘটনাটা শুনুন। মিসেস লিওন, মানে ওই যে গ্রেগ যেখানে খুন হয়েছে, সেই অকুস্থলের কাছেই পাওয়া গেছে একটা নোটবুক। আর সেই মধ্যে লেখা ছিল 2টো ঠিকানা। তার মধ্যে একটা হচ্ছে 74 নাম্বার কার্লভার স্ট্রিট। মলি বলে, হ্যাঁ, ওই অ্যাড্রেসে তো ভদ্রমহিলা খুন হয়েছেন, তাই না? ইয়েস। আর অন্য ঠিকানাটা হচ্ছে আপনাদের এই মক্সওয়েল ম্যানর। মলি দু চোখে বিস্ময় মেশানো দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললেন? মক্সওয়েল ম্যানর? কিন্তু সমস্তটাই কেমন যেন অবিশ্বাস্য। নেক্সট পার্ট আগামীকাল আবার নিয়ে আসছি। বাই।